আসসালামু আলাইকুম, মিহির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভি দেশের খবরে। আগামী রমজানের আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং বাস্তবায়নের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রাজধানীর আগারগাঁওয়ে দুপুরে কমিশন সচিব আক্তার হোসেন রোডম্যাপ ঘোষণা করেন। সচিব জানান, সেপ্টেম্বর এবং অক্টোবরের মধ্যে দল নিবন্ধন, সীমানা নির্ধারণ, ভোটার তালিকা প্রকাশ এবং জনপ্রতিনিধিত্ব অধ্যাদেশ সংশোধন হয়ে যাবে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের সম্ভাব্য তারিখকে সামনে রেখে কাজ করছে নির্বাচন কমিশন। এরই মধ্যে গুরুত্বপূর্ণ সংশোধন, সীমানা নির্ধারণ সহ বেশিরভাগ কাজের সময়সীমা নির্ধারণ করেছে ইসি। আমাদের কাছে চিঠি দিয়ে জানানো হয়েছে যেন আগামী রমজানের শুরুতে, রমজানের আগে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের যে কার্যক্রম আপনারা জানেন যে আমরা মাঠ পর্যায়ে তথ্য যাচাইয়ের জন্য পাঠিয়েছি। কয়েকটা অলরেডি আমরা কিছু কিছু জায়গা থেকে পাচ্ছি। মোটামুটিভাবে ধারণা যে আগামী 15 সেপ্টেম্বরের ভিতরে এইগুলোকে চূড়ান্ত করতে পারবো এবং আপনার জিআইএসএ ম্যাপ জাতীয় যে কাজগুলো আছে সেগুলো আমরা 30 সেপ্টেম্বরের ভিতর কমপ্লিট করব। সেপ্টেম্বরে রাজনৈতিক দল, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও নির্বাচনী সংস্থাগুলোর সঙ্গে সংলাপ শেষ করে নির্বাচনের সম্ভাব্য পথ পরিক্রমা এগিয়ে নেবে কমিশন। নতুন রাজনৈতিক দল 14 সেপ্টেম্বরে নিবন্ধন, জাতীয় সংসদের সীমানা নির্ধারণ 15 সেপ্টেম্বর ও নির্বাচনের বাজেট প্রণয়ন করা হবে এই মাসের মধ্যে। দেশি বিদেশি পর্যটক, সাংবাদিকদের জন্য নীতিমালা, স্বচ্ছ ব্যালট বাক্স ও ম্যানুয়াল নভেম্বরের মধ্যে তৈরি করা হবে। ভোট গ্রহণের 2 সপ্তাহ আগে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হবে। সংসদ নির্বাচনের তফসিল ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হবে। এরপরই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে দফায় দফায় অংশীজনের সঙ্গে বসবে কমিশন। সর্বশেষ ভোট কেন্দ্র স্থাপন ও মালামাল বিতরণের দিকে এগিয়ে যাবে কমিশন। এক্সিস্টিং ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয়। আমাদের বিষয়টা হচ্ছে যে নির্বাচন সংক্রান্ত কার্যক্রমগুলো এগিয়ে নিয়ে যাওয়া। আপনি আমাকে নির্বাচন সম্পর্কিত যে কার্যক্রম বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে আপনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্বরাষ্ট্র সচিব বা ওনাদেরকে জিজ্ঞেস করেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের থেকে আলোচনা হচ্ছে এবং সেই আলোচনার যদি আমাদের অংশগ্রহণের বিষয় থেকে থাকে বা আমাদের অংশগ্রহণ কোথায় কতটুকু হতে হবে সেটা আলোচনার সাপেক্ষে। এই সময়ের মধ্যে আইন শৃঙ্খলা ও নির্বাচনী বিধি রক্ষায় নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ করবে ইসি বলে জানান সচিব। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। মৃত্যুর আগে ছেলে হত্যার বিচার দেখে যেতে চান জুলাই অভ্যুত্থানে রংপুরের প্রথম শহীদ আবু সাইদের বাবা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছেলে হত্যার মামলার প্রথম সাক্ষী হিসেবে দেয়া সাক্ষ্যে তিনি এমন দাবি জানান। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য গ্রহণ করা হয়। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাভেদ। 2024 সালের ছাত্র জনতার আন্দোলনে 16 জুলাই রংপুরে প্রথম শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। সেই হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন তার বাবা মকবুল হোসেন। সাক্ষ্যে তিনি বলেন, তার ছেলের মরদেহ 16 জুলাই গভীর রাতে বাড়িতে আনা হয়। ছেলের মৃত্যুর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি। উনি যেটা বলছেন যে ওনার ছেলের গোসল করার সময় দেখতে গেছিলেন বা একবার ওনাকে 1 মিনিটের মতো দেখতে দেওয়া হয়েছে, তারপর ওনাকে সরিয়ে নেওয়া হয়েছে। লাশ 3টার পরে নিয়ে আসা হয়েছে। প্রথমে লাশ দিতে চায়নি, পরবর্তীতে লাশ আসার পরে প্রশাসন অর্থাৎ পুলিশ এবং ইউনো সহ অন্যান্যরা তাকে রাত্রেই দাফন করার জন্য চাপ সৃষ্টি করেছিল, এটা জানিয়েছেন উনি। আবু সাইদ মেধাবী ছাত্র ছিল। 5ম ও 8ম শ্রেণীতে ট্যালেন্ট পুলে বৃত্তি এবং এসএসসি ও এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিল। এমনকি সে টিউশনি করে লেখাপড়ার খরচ চালাতো উল্লেখ করে তার পিতা বলেন, ছেলে পড়াশোনা শেষ করে বড় চাকরি করবে সেটা তার আশা ছিল। এখন তার হবে না, কিন্তু অন্তত ছেলে হত্যার বিচার তিনি দেখে যেতে চান। যখন উনি শুনেছেন যে তার সন্তানকে গুলি করে প্রকাশ্য দিবালোকে হত্যা করা হয়েছে, তখন ওনার মাথায় আকাশ ভেঙে পড়েছে। সেজন্যই উনি চেয়েছেন যে আমার ছেলে বড় হবে, এই স্বপ্ন তো আমি পূরণ হয়েছে দেখে যেতে পারলাম না। আমার একটি স্বপ্ন, সেটা হলো আমার জীবদ্দশায় আমার সন্তানের হত্যাকারীদের বিচার আমি দেখে যেতে চাই। সাক্ষ্য গ্রহণের সময় এই মামলায় গ্রেফতার 6 আসামি ট্রাইব্যুনালে হাজির ছিল। আর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 24 আসামি পলাতক রয়েছেন। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে ঢাকায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির সাথে একাত্মতা ঘোষণা করলেও ক্লাসে অংশ নিয়েছে কুয়েটের শিক্ষার্থীরা।
এছাড়া 3 দফা দাবিতে সকল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় শাটডাউন কর্মসূচি পালন করছে। এদিকে দেশের সব প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সড়ক অবরোধ বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল বিভাগের শিক্ষার্থীরা। নাটোরে সেনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করছে। সকালে শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। এদিকে টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা রাজশাহী ঢাকা বাইপাস সড়ক আধা ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচনের অবশেষে প্যানেল ঘোষণা করেছে ছাত্রদল। ভিপি পদে শেখ সাদি হাসান এবং জিএস পদে ঘোষণা করা হয় তানজিলা হোসেন বৈশাখীর নাম। আরও জানাচ্ছেন জাহিদুর রহমান। জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান জানিয়ে জাকসু নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে বৃহস্পতিবার দুপুরে জুলাই স্মৃতিস্তম্ভ অদম্য 24-এর পাদদেশে প্রার্থীদের নাম ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি আবু হাসান মোহাম্মদ ইয়াহিয়া। সহসভাপতি পদে নির্বাচন করবেন ভিপি পদে মোহাম্মদ শেখ সাদি হাসান, জিএস পদে তানজিলা হোসেন বৈশাখী। নিজেদের পছন্দের অনুসারীকে প্রার্থী বানানোর প্রতিযোগিতা ও অভ্যন্তরীণ কোন্দল প্যানেল ঘোষণায় পিছিয়ে দেয় ছাত্রদলকে। প্যানেল ঘোষণা হবার পর গৃহবিবাদ বাড়বে নাকি সবাই ঐক্যবদ্ধ হয়ে প্যানেলকে এগিয়ে নেবে, সেটাই এখন দেখার বিষয়। আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সবাই এখানে উপস্থিত আছে এবং উৎসবমুখর পরিবেশে আপনারা দেখেছেন যে প্যানেল ঘোষণার সাথে করতালির মাধ্যমে সবাই এটাকে গ্রহণ করেছে। নারী পুরুষ বৈষম্য না করে যোগ্যতার বিচারে নারীদেরকে দেওয়ার জন্য যে উদারতাটা তারা দেখিয়েছে, আমি আশা করব আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল বোনেরা সেটার যথার্থ মূল্যায়ন করবেন। দীর্ঘ 33 বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 11 সেপ্টেম্বর। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। বিকেল 3টায় বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোহাম্মদ ইউনুস ভবনে তফসিল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর মনির উদ্দিন। ঘোষিত তফসিল অনুযায়ী 14 সেপ্টেম্বর মনোনয়নপত্র বিতরণ, 17 সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, 25 সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ এবং 12 অক্টোবর ভোট গ্রহণ হবে বলে জানিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন রাকসুর মনোনয়নপত্র উত্তোলনের 5ম দিন আজ। গতকাল বুধবার পর্যন্ত 145 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে বুধবার রাকসুর নির্বাচনী শিডিউলে আবারও পরিবর্তন আনা হয়েছে। 28 সেপ্টেম্বর ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করার ঘোষণা দিলে ওই দিন দুর্গাপূজার কারণ দেখিয়ে প্রতিবাদ করে প্রার্থীরা। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি বৈঠকে বসে 25 সেপ্টেম্বর তারিখ পুনরায় নির্ধারণ করা হয়। এছাড়া রাকসু সিনেট সদস্য সহ 17টি হলের ছাত্র প্রতিনিধি নির্বাচনে ইচ্ছুক প্রার্থীদের ডোপ টেস্টের রিপোর্ট সংগ্রহ করে মনোনয়নপত্রের সঙ্গে সংযুক্ত করে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশনার। ডোপ টেস্টে যাদের পজিটিভ রিপোর্ট আসবে তাদের প্রার্থিতা বাতিল করা হবে। ভারতে অবৈধভাবে অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আইন অনুযায়ী দেশে ফেরত পাঠানো হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মহাপরিচালক দলজিৎ সিং চৌধুরী। বলেন, অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ভঙ্গ করছে না ভারত। ঢাকা বিজিবি সদর দফতরে বিজিবি এবং ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর মধ্যে 56তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্ত হত্যার বিষয়ে প্রশ্নের জবাবে বিএসএফ মহাপরিচালক দাবি করেন, নিজেদের দেশের নিরাপত্তার হুমকি বিবেচনায় আত্মরক্ষার স্বার্থে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। তবে এ ব্যাখ্যায় সন্তুষ্ট নয় বিজিবি। বাহিনীর মহাপরিচালক বলেছেন, সীমান্তে বিএসএফ এর মারণাস্ত্র ব্যবহার গ্রহণযোগ্য নয়। ভুলবশত কেউ ভারতে অনুপ্রবেশ করলে তাদের আইন অনুযায়ী ফেরত পাঠাতে পারে বিএসএফ। পঞ্চগড়ের বিশাল এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু এবং পাথর উত্তোলনের মহোৎসব। এমন হরিলুটের ফলে ভূমিক্ষয়, ভূমিধস এবং পানির স্তর নিচে নেমে যাওয়া সহ প্রাকৃতিক বিপর্যয়ের আশঙ্কা করছেন পরিবেশবাদীরা। তবে অনুমোদনের বাইরে যারা বেশি পরিমাণ বালু এবং পাথর উত্তোলন করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছে স্থানীয় প্রশাসন। পঞ্চগড় থেকে সাজ্জাদুর রহমান সাজ্জাদের পাঠানো রিপোর্টে জানাচ্ছেন ইমরুল কায়েস। দিন নেই রাত নেই অবাধে চলছে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন, কোথাও আবার ভেকু দিয়ে চলছে অবৈধভাবে পাথর ও বালু উত্তোলন। এ চিত্র তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট, ভজনপুর, বুড়াবুড়ি, বড়বিল্লা, দেবনগর এলাকার ডাহুক, করতোয়া ও শাও নদীর বেশ কিছু পয়েন্টের। বাদ যায়নি সদর উপজেলার করতোয়া ও তালমা নদীর তীর।
পাথর ও বালু উত্তোলনের ফলে শতাধিক স্থানে 50 থেকে 150 মিটারের গভীর গর্তের সৃষ্টি হয়েছে। ধ্বংসের মুখে পড়েছে স্থানীয় প্রাণ প্রকৃতি। ড্রিল ড্রেজার মেশিনের একটি দিয়ে মাত্র 6 থেকে 7 ঘন্টায় 1000 ঘনমিটার পাথর উত্তোলন করা যায়। আর সনাতন পদ্ধতিতে 40 জন শ্রমিক সারাদিনে মাত্র 3 টলি পাথর উত্তোলন করতে পারে। ফলে অধিক পাথর ও বালু উত্তোলনের লোভে ড্রিল ড্রেজার বা বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু ফেকোরা, যা প্রকৃতির জন্য মারাত্মক ক্ষতির কারণ। বাড়ির পাশে মাটি সরে দিতেছে, আমরা আতঙ্কে আছি কবে যেন আমাদের বাড়ি ভেঙে যায়। নদী থেকে পাথর উত্তোলন করা হতো, এখন সমতল কেটে পাথর উত্তোলন করা হচ্ছে, সমতলের ভিতরে আপনার ড্রেজার ঢুকে পাথর উত্তোলন করা হচ্ছে। এইটা নিশ্চিত আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য পঞ্চগড় জেলাটা এটা বাস অযোগ্য হয়ে যাবে। ঝুঁকিপূর্ণ এসব শ্রম দিতে গিয়ে 2020 সালে 2 শ্রমিক নিহত হয়। হঠাৎ করে তৎপর হয় পঞ্চগড় জেলা প্রশাসন, বন্ধ করে দেয় পাথর ও বালু উত্তোলন। গত বছরে 5 আগস্টের পর আবারও শুরু হয়েছে পাথর উত্তোলন। চলতি বছর খনিজ সম্পদ মন্ত্রণালয় জেলার 16টি পাথর মহাল ইজারা দেয়, যেখানে ভারী যন্ত্রাংশ ব্যবহার করে পাথর উত্তোলন নিষেধ করা হয়। তবে সম্প্রতি বৈধির আড়ালে অসাধু চক্রের উৎপাত বেড়েছে। ড্রেজার এত বড় একটি যন্ত্র দিনে দুপুরে এবং গভীর রাতে যেভাবে চলছে, যার শব্দ রাতের বেলায় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে যাচ্ছে। একটা অসাধু মহল যারা দিনের মধ্যেই রাতারাতি কোটিপতি হয়ে যাওয়ার স্বপ্ন দেখে আবার পূর্বের মতো ড্রেজার মেশিন চালু করার চেষ্টা করতেছে। এদিকে অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় উপজেলা প্রশাসন। এমন হয়েছে যে পাথর মহলের যে ডিমার্কেশন ছিল, ডিমার্কেশন করা ছিল না, মন্ত্রণালয় থেকে লোক এসে ডিমার্কেশনটাও সম্পন্ন করে গেছে। এখন আমরা চেষ্টা করব এটা নিয়ম নীতিমালার মধ্যে নতুন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গাজীপুরে গোয়েন্দা পুলিশের তাড়া খেয়ে তুরাগ নদে ঝাঁপ দিয়ে এক বালু ব্যবসায়ী নিখোঁজ হয়েছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। উদ্ধার তৎপরতা চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে পুলিশ বলছে একদল লোকের তাড়া খেয়ে নিখোঁজ হন ওই ব্যবসায়ী। সকাল থেকে টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ আমজাদ হোসেনকে উদ্ধারের অভিযান শুরু করে। স্বজন এবং এলাকাবাসী জানান, গতকাল সন্ধ্যায় কড্ডা এলাকায় নিজ প্রতিষ্ঠানে বসেছিলেন বালু ব্যবসায়ী আমজাদ। এ সময় মাইক্রোবাসে আসা 8 থেকে 10 জন ডিবি পুলিশ পরিচয় দিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে ফেলে। এক পর্যায়ে তারা আমজাদকে আটক করার জন্য গেলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। পেছন থেকে ধাওয়া করা হলে আমজাদ হোসেন তুরাগ নদে ঝাঁপ দেন। এবছরের অক্টোবর মাস থেকে কক্সবাজার বিমানবন্দর দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। দুপুরে কক্সবাজার বিমানবন্দর সম্প্রসারণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি কথা বলেন। চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব এবং সকল আমরা যারা এটার সাথে সংশ্লিষ্ট সকলে মিলে আমরা পরিদর্শনের উদ্দেশ্যে এখানে এসেছি। আমরা আশা করি আমাদের যে কাঙ্ক্ষিত সময় আছে অক্টোবর মাঝামাঝির দিকে ইনশাল্লাহ আমরা শুরু করব, এখানে আন্তর্জাতিক বিমান অপারেশন শুরু করব। 10 কোটি টাকা ব্যয়ে প্রস্তাবিত নওগাঁ জেলায় খাদ্য সংরক্ষণাগারের কাজ মুখ থুবড়ে পড়ে আছে। মাটি ভরাট করে অনেকটা দায় সেরেছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। প্রস্তাবিত জায়গাটি এখন গোচারণ ভূমি। তবে জেলা খাদ্য কর্মকর্তা বলছেন কাজ চলমান রয়েছে। সরজমিনে গিয়ে তার কোনো প্রমাণ মেলেনি। 2022 সালে নওগাঁয় আধুনিক খাদ্য নির্মাণ প্রকল্প হাতে নেয় তৎকালীন সরকার। নওগাঁ থেকে আসাদুর রহমান জয়ের পাঠানো রিপোর্ট। বাংলাদেশে ধান চাল উৎপাদনের শীর্ষ অবস্থানে আছে নওগাঁ জেলা। স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে ধান চাল সরবরাহ হয় এই জেলা থেকে। প্রতি বছর জেলায় উৎপাদন হয় প্রায় 28 লাখ মেট্রিক টন ধান, যা চালের আকারে প্রায় 16 লাখ মেট্রিক টন। স্থানীয় চাহিদা মিটিয়ে উৎপাদনে প্রায় 60% চাল সরবরাহ করা হয় রাজধানীসহ সারা দেশে। কিন্তু খাদ্য উদ্বৃত্ত জেলা নওগাঁ নেই কোনো ধান চাল সংরক্ষণাগার। ব্যবসায়ী ও কৃষকদের দীর্ঘদিনের দাবির পর 2022 সালে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় 15 একর জমি অধিগ্রহণ করা হয়। এরপর মাটি ভরাটের জন্য যৌথভাবে কাজ দেওয়া হয় 3টি ঠিকাদারি প্রতিষ্ঠানকে। মাটি ভরাটের পর 3 বছর আর কোনো কাজই হয়নি। সংরক্ষণকার স্থানটি এখন গোচারণ ভূমিতে পরিণত হয়েছে। অলরেডি সরকারিভাবেই টাকা পয়সা লেনদেন হয়ে গেছে, মাটি কাটা হয়ে গেছে। সাইলুটা হলেই আমার মনে হয় বেশি ভালো হয়। এখানে যদি স্টিল সাইলুটা হয় সরকার সিদ্ধান্ত মোতাবেক, তাহলে হবে কি আমাদের এখানে চালগুলো দিয়ে আমরা আরাম পাবো। আসলে এখানকার যে খাদ্যটা আমাদের প্রোডাকশন হয়, এটাকে যদি আমরা এখানে সঠিক যুদ্ধভাবে রাখা না যায় অথবা ক্যাপাসিটি না থাকে, তাহলে এগুলো আসলে খাদ্যগুলো হয় কি এতে নষ্ট হয়ে যায়। বর্ষালি মৌসুমে যে ধানগুলো মারাই হয়, এই ধানগুলো সংরক্ষণ করা বেশ কষ্টকর হয় কৃষক ভাইদের জন্য। সেক্ষেত্রে এই প্যাডি সাইলোটা নির্মিত হলে এই জেলার কৃষক ভাইরা বেশ উপকৃত হতো।
খাদ্য বিভাগের কর্মকর্তারা বলছেন প্রকল্পটি এখনও চলমান রয়েছে। জমি অধিগ্রহণ কমপ্লিট হয়ে গিয়েছে, মাটি ভরাট হয়েছে, ওখানে এখন দেয়াল নির্মাণ হবে। আমরা দেয়ালের ডিজাইন ড্রয়িং করে ফেলেছি, এস্টিমেটও রেডি করে ফেলেছি। এটা আমরা খুব শীঘ্রই পাঠিয়ে দিচ্ছি। আশা করছি প্রথম ফেজে দেয়ালটা নির্মিত হবে, জমিটা ঘেরাও দিয়ে চারপাশে, তারপরে মাঝখানে আমাদের প্রজেক্টের কাজ শুরু হবে। কালক্ষেপণ না করে দ্রুত ধান চাল সংরক্ষণাগার নির্মাণের দাবি ব্যবসায়ী সহ কৃষকদের। এনটিভি নিউজ ডেস্ক। ব্যাংক এবং পোস্ট অফিসের গ্রাহকের ৭০ লাখ টাকা আত্মসাতের ঘটনায় দুদকের পৃথক মামলায় ২ কর্মকর্তার ৮ বছর সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত। খুলনা বিভাগীয় জজ আদালতের বিচারক মোহাম্মদ আশরাফুল ইসলাম এই রায় দেন। সাজাপ্রাপ্তরা হলেন সাতক্ষীরার শ্যামনগর আটুলিয়া শাখার গ্রামীণ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপক সৈয়দ জাহিদুর রহমান এবং একই জেলার নলতা মোবারকনগরের উপসহকারী পোস্টমাস্টার মোহাম্মদ নাজমুল ইসলাম। দুদক জানায় ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর থেকে ২০১০ সালের ৭ অক্টোবর পর্যন্ত ওই ২ কর্মকর্তা জাল জালিয়াতির মাধ্যমে ক্ষমতার অপব্যবহার করে বহিরাগত আমানতকারী এবং ভূমিহীন মহিলা কেন্দ্রের ঋণ গ্রহীতাদের টাকা আত্মসাৎ করেন। খাগড়াছড়ির রামগড়ে ৭ দিন পর মা মেয়ে হত্যার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। সম্পদের লোভে দাদি এবং ফুফুকে খুন করে নাতি সাইফুল ইসলাম। পুলিশ সুপার মোহাম্মদ আরেফিন জানান, ঘটনার দিন আসামি সাইফুল তার দাদির বাড়িতে এসে টাকা চাইলে দাদি এবং ফুফু তাকে গালমন্দ করেন। এরপর আসামি না খেয়ে দাদির ঘরে শুয়ে থাকে এবং হত্যার পরিকল্পনা করে। গভীর রাতে প্রথমে ফুফু রাহেনা আক্তার এবং পরে দাদি আমেনা খাতুনকে গলা কেটে হত্যা করে সাইফুল। সম্প্রতি ফেনীর ছাগলনাইয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গত ২১ আগস্ট রামগড় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বাগানটিলা এলাকায় দাদি এবং ফুফুকে হত্যা করেন সাইফুল। মেধাবী শিক্ষার্থী তৈরির পাশাপাশি তাদের মেধা দেশের কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেছেন চট্টগ্রামে অনুষ্ঠিত সংবর্ধনা সভার বক্তারা। টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম আয়োজিত সংগঠনের সদস্যদের যেসব সন্তান এসএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছেন তাদের সম্মানে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র ডক্টর শাহাদাত হোসেন। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। ৬টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।